স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোর্শেদের সাথে আছে আমি শামীম জাহিদ। ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত বিদ্যুৎ গ্রিড লাইন নির্মাণ প্রকল্পে আরও 12 কোটি ডলার ঋণ দেবার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। বর্তমানে গ্রিড লাইনে ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ সরবরাহ করা সম্ভব। এডিবির সহায়তার মাধ্যমে এটি 1000 মেগাওয়াট উত্তীর্ণ করা হবে। আজ আমরা আলোচনা করব ভারত বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, আজ আমরা আলোচনা করব ভারত ও বাংলাদেশের মধ্যে যে বিদ্যুৎ সম্পর্ক, বিদ্যুৎ সরবরাহ নিয়ে আমরা কাজ করছি। বর্তমানে ভারত থেকে বাংলাদেশ 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে থাকে। এখন যে সঞ্চালন লাইনের উন্নয়নের কাজ চলছে, সেখানে যদি সম্ভব হয় সেখানে 1000 মেগাওয়াটের ক্ষমতা সম্পন্ন করা হচ্ছে এই সঞ্চালন লাইন। এই যে আমরা বিদেশ থেকে বিদ্যুৎ আনছি বা অন্য আমরা নেপালের সাথে ভুটানের সাথে মাঝখানে কথা হচ্ছে, এই পুরো ব্যাপারটা কি আমাদের যে চাহিদা এবং যেটা সরবরাহ সবকিছু কি আমরা মানে যুক্তিসঙ্গতভাবে বা একসাথে সমন্বিতভাবে চিন্তা করছি কিনা? এখন আসেন, আমদানি জ্বালানির প্রাইমারি এনার্জি যেটা, সেটা আমরা আমদানি যেমন কয়লা, জি, যা লিকুইড ফুয়েল তরল জ্বালানি, তারপরে গ্যাস আমদানির কথা ছিল, এখন এলএনজি হিসেবে আমদানির চিন্তা ভাবনা সরকার করছে এবং অলরেডি পলিসিগতভাবে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেভাবেই সাজানো হচ্ছে বা হয়েছে। বিদ্যুৎ আমদানির বিষয়টি সেখানে মুখ্য ভূমিকা পালন করবে, অর্থাৎ জ্বালানি মিশ্রণে একটা গুণগত পরিবর্তন দৃশ্যমান 6-5 প্ল্যানে ছিল এবং সেগুলো আস্তে আস্তে সামনে এসছে এবং বিদ্যুৎ আমদানিকৃত বিদ্যুৎ সেই জ্বালানি মিশ্রণে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেই কথাটাই বিশেষভাবে উঠে এসছে এবং সেই বিদ্যুৎ আনতে হলে অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি সামনে আসবে এবং তাতে যে সঞ্চালন লাইন, তাদের সঞ্চালন ক্ষমতা, যেটা সক্ষমতা বৃদ্ধির ব্যাপারটা আসবে, যেটা সূত্র ধরেই 500 মেগাওয়াট বিদ্যুৎ যদি এখন 1000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে হয়, তাহলে সঞ্চালন ক্ষমতা বাড়াতে হবে এবং এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ অথবা দাতা সংস্থারা বিনিয়োগে এগিয়ে এসছে এবং বিনিয়োগ করছে। এটা আমি মনে করি যে একটা ধারাবাহিক ব্যাপার এবং অনেকটাই বলা যেতে পারে যে রুটিন ব্যাপার, আমাদের পলিসি বাস্তবায়নের বিষয়টি আসছে। এখানে যে বিষয়গুলো আমাদের কাছে বরাবরই আমরা লক্ষ্য করে এসছি এবং আমরা বলে এসছি যে ওভারঅল জ্বালানি সেক্টরে, সেটা বিদ্যুতের কথাই বলি এবং জ্বালানির ব্যবহারের কথা, উন্নয়নের কথাই বলি এবং জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন, স্টিল, মানে শিল্প খাতের আর সব জায়গাতে যে জ্বালানির ব্যবহার রয়েছে, এগুলো সব সমন্বিতভাবে চিন্তা করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে এবং পাশাপাশি আমাদের মূল্যহারের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তো বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে টেরিফ ব্যারিয়ার একটা ব্যাপার রয়ে গেছে, যে বিষয়টি এখনো মানুষের কাছে স্পষ্ট নয়। আমরা এখন তরল জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি এবং সেই তরল জ্বালানির দাম কমে গেছে, সেটা সমন্বয় না করে বিদ্যুতের তরল জ্বালানির উৎপাদন ব্যয়টাকে আমরা বেশি রেখেছি। কয়লার দাম আন্তর্জাতিক বাজারে কমে গেছে, আমরা দেশীয় বাজারে সেটাকে $105 পার মেট্রিক টন নিয়ে আমরা খরচ দেখাচ্ছি, বড় প্রক্রিয়ার কয়লা কিনছি এবং কয়লা খাতে লাভ হচ্ছে, সেই কয়লা বিদ্যুৎ উৎপাদন করছি। কিন্তু এগুলোর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বা আপনার বলেন জ্বালানির মূল্যহারের সঙ্গে সমন্বয়ের কথাটা আমরা মাথায় আনিনি। একসময় আবার এটা বাড়বে, একসময় এখন কমছে, বাড়বে। সেই বাড়া কমার বিষয়টি আমরা কিভাবে সমন্বয় করে টেরিফটাকে কিভাবে অ্যাডজাস্ট করে রাখবো এবং সেখানে প্রান্তিক জনগণকে কিভাবে সুরক্ষা দেব। এখন আমরা বলছি যে এই আমদানিকৃত বিদ্যুৎ আমাদের জন্য সহায়ক, কারণ তরল জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের তুলনায় এটার দাম কম পড়ছে। এইসব কথা সামনে আসছে, কিন্তু ভারতের যদি আপনি এনার্জি প্ল্যানিংটা দেখেন, বিশেষত বিদ্যুৎ উৎপাদন প্ল্যানিংটা দেখেন, তাহলে তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন অবিরামভাবে বাড়িয়ে যাবে 2030 সাল পর্যন্ত এবং 12 লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তারা অর্জন করার বিষয়টি তাদের বিবেচনায় আছে, তাদের পরিকল্পনায় আছে। তাদের লাগবে 7 লক্ষ টন। অর্থাৎ এই সাউথ এশিয়ায় যে সার গ্রিড তৈরি করা হচ্ছে এবং পাওয়ার ট্রেড যেটা 90 দশকের পর থেকেই শুরু হয়েছে, সেইটাতে মূলত মেজর প্লেয়ার হিসাবে
ভারত ভারতে আমদানি করবে, অন্য সব দেশ সেখানে রপ্তানি করবে, অন্য সব দেশের চাহিদা ধরেন 2030 সাল নাগাদ দাঁড়াবে 2 লাখ টন, 2 লাখ মেগাওয়াট মতো দাঁড়াবে, এবং সারপ্লাস বিদ্যুৎ ক্ষমতা, উৎপাদন ক্ষমতা আর অধিকারী হতে যাচ্ছে ভারত। তো এই জায়গাটাই মনোপলি ব্যবসাটা যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে যে প্রতিযোগিতা ইনশিওর করা এবং যে রেগুলেশন, যে টেরিফ ব্যারিয়ার, যেসব ব্যাপারগুলো সামনে চলে আসবে, এবং বাণিজ্যিক ব্যাপারটা, রপ্তানি বাণিজ্য আমদানি বাণিজ্যের ব্যাপারটার মধ্যে ভারসাম্য রক্ষা করা এবং উইন উইন সিচুয়েশন বজায় রাখা, সেটা যে এখনই এই সমস্ত মানে আমদানিকৃত দেশ যারা এই বিদ্যুৎ সুবিধা নিতে তাদের এখনই সেই সব বিষয়টি বোঝাপড়ার মধ্যে আনতে হবে। সেইটা করতে হলে আসলে কি করা যাবে? আমরা কি পুরোপুরি আমদানি নির্ভরশীল হব, নাকি আমাদের অভ্যন্তরীণ উৎপাদনের কথা চিন্তা করব? প্রশ্ন হচ্ছে কি যে আপনি কোনো অবস্থাতেই আমদানিকৃত পণ্যের উপরে অতিরিক্ত অতিরঞ্জিত নির্ভরশীলতাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। সেই জায়গাটা একটা ভারসাম্য বজায় রাখতেই হবে, এবং আমদানি যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, কোনো কারণে ঝুঁকির সম্মুখীন পড়ে, তাতে করে যেন আমরা অনিশ্চয়তার মধ্যে না পড়ি এবং আমরা যাতে দিশেহারা না হয়ে যায়, সে ধরনের একটা কৌশলগত অবস্থান আমাদের অবশ্যই থাকতে হবে। কিন্তু আমাদের বিদ্যুৎ খাত উন্নয়ন পরিকল্পনায় সেই সব ব্যাকআপগুলো আমি ব্যক্তিগতভাবে চোখে দেখতে পাই না, যে কারণে আমি এসব বিষয়ের যতটা বেশি আশাবাদী হতে চাই, ততটা বেশি যেন কোথায় থমকে যায়। এখন যেহেতু বাংলাদেশের ইমিডিয়েট অনেক সংকট, বিদ্যুতের এক সংকট ছিল, সেই হিসাবে আমরা 500 মেগাওয়াট আনছি, বা আমরা হয়তো আরও 500 মেগাওয়াট আসবে, একটা বড় ধরনের সুবিধা হবে। বাংলাদেশে এই মুহূর্তে যদি চাহিদা থাকে 8000 মেগাওয়াট পার ডে, সেখানে হয়তো একটা বড় একটা অংশ আসছে। আপনার আরও একটা সুবিধা আছে, যেটা আমাদের অনুন্নয়ন দেশে আমরা বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে যেসব কস্ট বিবেচনা করি, সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল কস্ট বিবেচনা করি না। আচ্ছা, বিদ্যুৎ আমদানিতে সেই এনভায়রনমেন্টাল কস্টটাকে আমার জাতিকে, দেশকে, জনগণকে দিতে হবে না। এনভায়রনমেন্টাল কস্টটা আমরা পে না করে আমরা বিদ্যুৎ সুবিধা পেতে যাচ্ছি। সেই সুবিধাটাকে সার্বিক সুবিধায় যদি রূপান্তরিত করতে হয়, তাহলে আমাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ যদি আমরা সাস্টেইন করতে পারি, তাহলে যে আমাদের উৎপাদন সক্ষমতা বাড়বে, সেই উৎপাদন সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরা টেরিফ বা উৎপাদন ব্যয় বা সরবরাহ ব্যয় বিন্যাসের বিষয়টি যদি আমরা সুদূর প্রসারী, দীর্ঘমেয়াদী চিন্তায় রাখি, তাহলে এসব কিছুই আমাদের জন্য সুফল বয়ে আনবে। আমরা সেই সুফলটা পরিপূর্ণভাবে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। কিন্তু সেই বিচক্ষণতাটা আমাদের যারা বিদ্যুৎ খাতে কাজ করছে তাদের মধ্যে আমি দেখতে পাই না। তারা সব কিছুই ডিসক্রিট ওয়েতে এবং গভীরে না যেয়ে বলতে পারেন যে সারফেসে যখন যেটা আসে তখন সেটাকে সেইভাবে দেখা, এইটাই আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা মানে আমরা খুব সুবিধা করতে পারছি না। কিন্তু আজকে দেখেন যে সঞ্চালন লাইন আমরা নির্মাণের জন্য আমরা এডিবি লোন নিচ্ছি, কিন্তু সঞ্চালন লাইনে বিদ্যুৎ এনে বিতরণ লাইনে যখন আমরা সেটাকে পাঠাতে চাইবো, বিতরণ করতে চাইবো, সেই বিতরণ লাইনের সক্ষমতার বিষয়টি এর সঙ্গে ইন্টিগ্রেট করা দরকার ছিল, কিন্তু সেটা খুব একটা গুরুত্ব পাচ্ছে না। আবার আপনার গ্রিড সিস্টেম, ওভারঅল গ্রিড সিস্টেমটা ইমপ্রুভ করার দরকার আছে। আপনারা কিছুদিন আগে দেখলেন যে গ্রিড বিপর্যয়, আমরা অন্ধকারে ছিলাম 7-8 ঘন্টা, আমরা কিছু দিশেহারা, এখন পর্যন্ত তার কারণ পর্যন্ত খুঁজে পাইনি যে কেন হলো। তো এইসব বিষয়গুলো আবার আমাদের কারিগরি সক্ষমতার ব্যাপার আছে, যে আমাদের দক্ষ জনবল আমরা তৈরি করছি না। আস্তে আস্তে দক্ষ জনবলের ভয়ানক সংকট অলরেডি আমরা ফেস করছি বিদ্যুৎ সংকটের পাশাপাশি। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর আলম। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরছি শিগগিরই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলা। আজ আমরা আলোচনা করছি বিদ্যুৎ সরবরাহ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছিলাম বাংলাদেশের বা ভারতের মধ্যে যে বিদ্যুৎ গ্রিড লাইনের কথা, সঞ্চালন লাইন নিয়ে কথা বলছিলাম। এই বিষয়ে আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি যে আমরা প্রায় শুনি যে ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থার কারণে আমাদের গ্রাহক পর্যায়ে আমরা বিদ্যুৎ সরবরাহটাকে স্বাভাবিকভাবে দিতে পারি না, যে প্রায় লোডশেডিং হয়, কিন্তু আমরা বলছি যে আমাদের বিতরণের ত্রুটি। এটা আসলে কেন? আপনি পুরা বিদ্যুৎ ব্যবস্থার যদি আপনি কথা বলেন, তাহলে বিদ্যুৎ সাপ্লাই চেনের কথাটা আপনাকে সমন্বিতভাবে ভাবতে হবে।
আচ্ছা। যে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সাপ্লাই চেইন, বিদ্যুৎ সরবরাহ চেইনে আছে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন, বিদ্যুৎ বিতরণ। আজকে প্রথম অধ্যায়ে আমরা যে আলোচনা করেছি সেটা হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার কথা বলেছি। এই সঞ্চালন ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। দাতারা এই সঞ্চালন ব্যবস্থা উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে তারা সেখানে বিনিয়োগ করতে আগ্রহী, কনসেশন লোন সেখানে দিচ্ছে, আমরাও সে কারণে উৎসাহিত হচ্ছি। গত গণশুনানিতে দেখা গেছে যে যে বিতরণ সক্ষমতা বেড়েছে সেই বিতরণ সক্ষমতা যথাযথভাবে কাজে না লাগার কারণে, সঞ্চালন সক্ষমতা যেটা বাড়ানো হয়েছে যথাযথভাবে কাজে না লাগার কারণে সেই সক্ষমতাটা আন্ডার ইউটিলাইজ থেকেছে, সঞ্চালন ব্যয় বেড়েছে। আচ্ছা। এই কথাটা আসছে। তার মানে আমি যে ধরনের যতখানি উৎপাদন করার দরকার ছিল ওই উৎপাদন সঞ্চালন সক্ষমতা বাড়ানো কাজে লাগানোর জন্য আমি ততখানি বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে দিতে পারিনি এবং সঞ্চালন ক্ষমতা পুরোপুরি কাজে লাগেনি এবং সঞ্চালন ব্যয় বাড়লো। তারপরে কি করলাম, সঞ্চালন ব্যয়ে আপনার 1.1% ঘাটতি ছিল। জি। যে এতটা বাড়ালে তাদের রেভিনিউ রিকোয়ারমেন্ট যেটা সেটা কিন্তু আর বেশি বাড়ানোর দরকার ছিল না, কিন্তু সেখানে আমরা বাড়িয়ে দিলাম 25%। তাদের সঞ্চালন মার্জিন যেটা ছিল অর্থাৎ প্রায় 23 পয়সা ছিল সেটা 27 পয়সায় নিয়ে চলে গেলাম, 28 পয়সায় নিয়ে চলে গেলাম এবং তার 25% বাড়লাম। যুক্তিটা কি, যে তাদের অবকাঠামো উন্নয়নে আরও বেশি বেশি বিনিয়োগ করার জন্য পয়সা দিতে হবে। এইবার আসেন বিতরণ ব্যবস্থার কথায়। আমি কিন্তু আগেই বলেছি যে সঞ্চালনে যে বিদ্যুৎ আমি সরবরাহ করব বলে সঞ্চালন ক্ষমতা বাড়াচ্ছি সেই পরিমাণ বিদ্যুৎ কিন্তু আমি উৎপাদন করছি না বলে অলরেডি আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স রয়ে গেছে যে সঞ্চালন ক্ষমতা আনইউটিলাইজ থাকছে এবং সঞ্চালন ব্যয় বাড়ছে বলে ঘাটতি এসে গেছে। সঞ্চালন যদি ক্ষমতা পুরা ব্যবহৃত তাহলে সঞ্চালনে ঘাটতি থাকতো না, তখন ঘাটতি ছিল মাত্র 1.5%। পরে আমরা 25% বাড়িয়ে আরও ক্ষমতা বাড়ালাম। এটা কোনো যৌক্তিক বিবেচনা বলা যায় না। এবার আসেন বিতরণ ব্যবস্থা এসে ওই বিদ্যুৎ তো আসলো না আপনার, আবার যেটুকু আসলো তার জন্য আপনার গ্রিড সাবস্টেশনগুলোর সক্ষমতা বৃদ্ধির ব্যাপার আছে। তারা ওভারলোডেড হয়ে বসে আছে অনেক জায়গাতে। তারপরে আপনি ডিস্ট্রিবিউশন লাইনে আপনি লোড বাড়িয়েছেন, ডিস্ট্রিবিউশনের লাইনের যে ক্ষমতা আছে তার থেকে যখন বেশি লোড বাড়ান তখন লো ফ্রিকোয়েন্সি ইফেক্ট আসে, অর্থাৎ বিদ্যুতের ভোল্টেজ কমে যায়, লো জেনারেশনের উপর চাপ পড়ে, তখন জেনারেশন শাটডাউন হয়ে যায়। তার মানে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউশন লাইন কাটডাউন করে আপনাকে লোডশেডিংয়ে দিয়ে দেয়। তো যখন লোডশেডিংয়ে দিয়ে দেয় তার মানে আপনি যা বিদ্যুৎ দরকার তা পাচ্ছেন না বিতরণ লাইনের ক্ষমতার সীমাবদ্ধতার কারণে। এই কথাটা আমরা বারবার বলছি যে আমাদের বিদ্যুৎ আছে কিন্তু আমরা দিতে পারছি না, কারণ বিতরণ লাইনের সক্ষমতা আমাদের কম। তাহলে আমরা বিতরণ লাইনের সক্ষমতা বাড়াচ্ছি না কেন? এখন আজকের যে আলোচনায় আমরা দেখছি এখানেও সেই সঞ্চালন লাইনের সক্ষমতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে, কারণ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে হবে। কিন্তু এই বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে পৌঁছাবে কিনা, পৌঁছানোর জন্য যে বিতরণ লাইনের সক্ষমতা বাড়ানোর যে বিষয়টি আছে, আবার পাশাপাশি আমার নিজস্ব উৎপাদন ব্যবস্থাও বাড়াতে হবে এবং সেই বিদ্যুৎ সরবরাহ, সেখানেও আমি উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি কিন্তু কি গ্যাস ফুয়েল বাড়াতে হবে, লিকুইড ফুয়েল বাড়াতে হবে, এই সমস্ত ফুয়েল বাড়িয়ে আমার পুরা ক্ষমতা ব্যবহার করতে হবে, সেখানেও আমি পুরা ক্ষমতা ব্যবহার করতে পারিনি। উৎপাদন ক্ষমতা বসায় রেখেছি, সঞ্চালন ক্ষমতা বসায় রেখেছি, উল্টা আবার এদিকে বিতরণ ক্ষমতা না থাকার কারণে বিদ্যুৎ পাঠাতে পারিনি। এই যে একটা সামঞ্জস্যহীনতা, রাইট, এই যে আপনি যেটা বলছিলেন যে সঞ্চালন, বিতরণ এবং উৎপাদনের মধ্যে যে সামঞ্জস্যহীনতা, কেন এই হীনতা? এই হীনতা হচ্ছে যে পরিকল্পনা, যেহেতু আমরা এটাকে ভেঙে বিভিন্ন ধরনের কোম্পানি করে যার যার মতো ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে দিয়ে দিয়েছি, যে যার যার মতো উন্নয়ন করছে, একজনের সঙ্গে একজনের সমন্বয় নেই। তাহলে এটা আসলে কিভাবে হওয়া উচিত? একটি সেন্ট্রাল বডি থেকে হওয়া উচিত। যেটা আমরা বলেছি যে এক নম্বর হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা ব্যাপার আছে। প্রত্যেকটা কোম্পানির এই পরিকল্পনা, স্বচ্ছতা উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ কাঠামো উন্নয়নের জন্য, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তারা যে পরিকল্পনা নেওয়া তারা নিজেরাই নিচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারা এই সব কাজের জন্য বেশি ঝুঁকে পড়েছে এবং সেখানে অনেক অস্বচ্ছতা দেখা যাচ্ছে এবং উন্নয়ন ব্যয় বাড়ছে, কস্ট বাড়ছে এবং আলটিমেটলি ট্যারিফের উপর আসছে। যে কারণে আমরা বলেছি যে সেন্ট্রালি পরিকল্পনা হবে, উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, যাদের এই সেটা সঞ্চালন কোম্পানি বলেন, উৎপাদন কোম্পানি বলেন আর বিতরণ কোম্পানি বলেন, যাদের সঙ্গে এই বিদ্যুৎ বেচা কিনার সঙ্গে যাদের সম্পর্ক নেই, এটা আলাদা একটা সংস্থা তৈরি করতে হবে যারা এটা করে দেবে। আচ্ছা,
তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়ানো যাবে এবং স্বচ্ছতা আনা যাবে এবং এ খাতে সুশাসন নিশ্চিত করা যাবে। এটাও একটা বড় কারণ সমন্বয়হীনতার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন উৎপাদনের কথা বলছি, আমরা বিতরণের কথা বলছি, তখন বিতরণে যদি বলি বা গ্রাহক পর্যায়ে আমরা কি ঠিক সঠিক জায়গায় যাদের বিদ্যুৎ সত্যিকার অর্থে প্রয়োজন সেই জায়গায় দিচ্ছি কিনা? অনেক সময় আমরা অভিযোগ শুনি যে অনুৎপাদনশীল খাতে আমরা ব্যবহার করি। এখন আসেন যে যারা দুইটা জায়গায় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব। আমরা লাইফ লাইন টেরিফের কথা বলেছি 50 ইউনিট, কিন্তু আরইবিতে ন্যূনতম বিল দাতা বলে একটা কথা আছে যেটা হিসাবের মধ্যে টেরিফ নির্ধারণের মধ্যে আসে না, তাদেরকে বাইরে রাখা হয়। এদেরকে দেওয়া হয় হচ্ছে 25 ইউনিট বিদ্যুৎ। এটা শোনা হচ্ছে নাকি আবার 20 ইউনিটে তো নামানো হয়েছে। তাদের ফিক্সড রেট হচ্ছে 105 টাকা, এবং এবার হয়তো বা সেটা বেড়ে কোথায় গেছে গড নোজ। এটাগুলোতে ঠিকঠাক মতো হিসাবে আসে না। এগুলোর গ্রাহক ছিল একসময় 28 লাখ, এগুলো কমিয়ে আসছে। আচ্ছা, কমিয়ে যেহেতু তখন ছিল 25 ইউনিট, এটা পরে 20 ইউনিটে আসছে, একসময় বোধহয় 30 ছিল, এগুলো কমিয়ে এগুলোকে অনুৎসাহিত করা হয়েছে। এখন এরা বিদ্যুৎ কখন নেয়? এদের হয়তো বড় জোর দুইটা লাইট আছে, কোনো জায়গায় হয়তো একটা লাইট আছে, একটা ফ্যান আছে, তারা সন্ধ্যার সময় এসে বাতি জ্বালে। সেই সমস্ত পরিবারে লেখাপড়া করে না ছেলে মেয়েরা, বাতি জ্বালে কিন্তু সেই সময়ে থাকে লোডশেডিং। আচ্ছা, সেই সময়ে লোডশেডিং থাকে। তার মানে আপনার বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে ওই গ্রাহকগুলোকে আগে প্রাধান্য পাওয়া দরকার ছিল, আগে অগ্রাধিকার পর, কিন্তু আমরা তাদেরকে বিদ্যুৎ দেইনি। যদি পিক আওয়ারে অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 8টা থেকে 9টা পর্যন্ত যদি তারা বিদ্যুৎ না থাকে, তো এশার নামাজ পড়ে তারা ঘুমাতে চলে যায়, তাদের আর বিদ্যুৎ লাগে না, তাহলে রাউন্ড দি ক্লক আর তাদের বিদ্যুৎ লাগলো না, তাহলে তারা কম বিদ্যুৎই উৎপাদন করলো। এমন ক্ষেত্রে দেখা গেছে যে সারা মাসে তারা হয়তো বা 10 ইউনিট 15 ইউনিট খরচ করে কিনা জানি না, কিন্তু তাদের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে যেহেতু ফিক্সড, তাদের 105 টাকা দিতে হচ্ছে। তাহলে কিভাবে তারা বঞ্চনার শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। এরকম বিদ্যুৎ বন্টন, এরকম গ্যাস বন্টনের অসমতা, ইনইকুয়ালিটি, কস্ট অফ ইনইকুয়ালিটি যেমন প্রান্তিক জনগণ দিচ্ছে, তেমন প্রান্তিক ব্যবসা বাণিজ্যও দিচ্ছে। ব্যবসা বাণিজ্য মানে যে ছোট একটা দোকান, পানবিড়ির দোকান করে, সে যে পয়সা দিচ্ছে, ছোট্ট হয়তো হোটেলে যে গ্যাস সাপ্লাই নিচ্ছে সে যে পয়সা দিচ্ছে, হয়রাজ বড় লোক যে গিজার চালাচ্ছে, রাউন্ড দি ক্লক গিজার চলতেছে, শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, তার বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বাড়ে না। তো এইরকম ভাবে আপনার গ্যাস বন্টনের ক্ষেত্রে, বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে, ট্যারিফের ক্ষেত্রে একটা বড় ধরনের ইনইকুয়ালিটি রয়ে গেছে। এই ইনইকুয়ালিটির কস্টটা সমাজ দিচ্ছে, প্রান্তিক জনগণ দিচ্ছে, অর্থনীতিও দিচ্ছে, সেই হিসাবটাও বিবেচনায় আসা দরকার। আরেকটা বিষয়, উৎপাদনের কথা যখন আমরা বলছি যে আমরা মূলত তেল ভিত্তিক আমরা উৎপাদন করছি, বিদ্যুৎ উৎপাদন করছি, সেখান থেকে আসলে সরে যাওয়া উচিত কিনা, বা আমরা কি সঠিক পথে আছি কিনা? আপনার আজকে আমরা যে অবস্থায় এসছি, তেল ভিত্তিক উৎপাদন ব্যবস্থা থেকে অবশ্যই আমাদের সরে যাওয়া দরকার। তবে সেটা 2000 মানে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তেল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির কথাই বলা হয়েছে। গ্যাস বিদ্যুৎ উৎপাদন করার সুযোগ আমাদের হাতে নেই, কারণ গ্যাস সরবরাহ বৃদ্ধি করতে পারবো না, কিন্তু সেখানেও গ্যাস বিদ্যুৎ করা হয়েছে। তার মানে এই সমস্ত পরিকল্পনা যখন নেওয়া হয়েছে, সেসব পরিকল্পনার যৌক্তিক এবং বাস্তবসম্মত কিনা সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং এই সব পরিকল্পনা সামনে নিয়ে যখন সরকার এগোতে যাবে, তখন পদে পদে ধাক্কা খাবে, কাঙ্ক্ষিত সফলতা আসবে না, তার ক্রিয়া প্রতিক্রিয়া মানুষ বা জনগণ বা ভোক্তারা বা অর্থনীতি পড়বে। সুতরাং এগুলোকে আমাদের বারবার এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারের পলিসিকে আবার ফিরে দেখা, রিভিউ করার সুযোগ তৈরি করতে হবে, এবং আপনার আমাকে এরকম আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা আশা করব সেই আলোচনা সফল হবে, এবং তেল ভিত্তিক থেকে সরে যায় আমরা হয়তো আমরা হয়তো গ্যাসে যেতে পারছি না, আমরা হয়তো কয়লা ভিত্তিক যাবো। সেটা আসলে দীর্ঘ আলোচনা, কয়লা ভিত্তিক আলোচনা আজকে হয়তো করা সম্ভব নয়, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আপনার সাথে আবার করবো। ডক্টর শামসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।